রুহুল কবির রিজভী ভাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। একটু সামনে আগে বসুন ভাই, ওই যে নীল আপনারা দয়া করে বসেন। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব। প্রিয় সহযোদ্ধা ভাইরা, মৃত্যু যে কত সন্নিকটে, মৃত্যু যে কত কাছে এবং মৃত্যু যে কত অনিবার্য সত্য, সেটা আমার জীবনে এত কাছে থেকে কোনো মৃত্যু দেখিনি। এই জন্য একটু বলতেই হয় 2 মিনিট সময় নিয়ে, কারণ এটা সবার জন্য একটি শিক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে যখন আমি এবং সাদরাজ্জামান এবং বিএনপির যুগ্ম শহীদ চৌধুরী আনি সহ সেই চন্দ্র উদ্যান থেকে বের হলাম, বের হয়ে আমরা আনি ভাইকে বিদায় দিচ্ছি। ঠিক পিছনে আমার জাস্ট ইমিডিয়েট পিছনে দাঁড়ায় ছিল কামরুজ্জামান জাপান। ডান দিকে তাকিয়ে দেখলাম জাপান পড়ে গেছে, মানে সে মাটিতে পড়ে যেতে পারে নাই, কারণ আরেকজন সহকর্মী তাকে সেটা ধরে ফেলছে। তাৎক্ষণিক জাপানের আমরা কোমরের বেল্ট এবং জুতা খুলে দিয়ে তাকে চেষ্টা করলাম, তার মাথায় পানি দিলাম। এটা হচ্ছে 1.5 থেকে 2 মিনিটের বিষয়। এরপরে জামান আর 2 থেকে 3 মিনিটের ভিতরে একটা গাড়ি ম্যানেজ করছি আমরা। গাড়ি ম্যানেজ করে প্রিয় সহকর্মীকে যখন গাড়িতে উঠালাম, গাড়িতে উঠানোর পর থেকে হাসপাতালে পৌঁছা পর্যন্ত মাত্র 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। মাঝখানে 2 বার ডাকলাম জাপান জাপান, জাপানের কোনো উত্তর নাই। জামান ইতিমধ্যে বলল, ভাই মনে হচ্ছে জাপান চলে গেছে, জাপান আর নাই। একজন মানুষের, একজন সহকর্মীর মৃত্যু এভাবে দেখবো যেটা কখনোই প্রত্যাশা ছিল না। এটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটি হচ্ছে যে আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। আমি একটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে যে 2টি সান্ত্বনা আছে আমাদের। একটি হচ্ছে যে প্রিয় সহকর্মীর জন্য সর্বোচ্চ উন্নত বিশ্বের যে কোনো দেশে 10 থেকে 12 মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়ার যে সুযোগ ছিল, আমরা সহকর্মীর জন্য সেটা করতে পেরেছিলাম, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারিনি। দ্বিতীয়টি হচ্ছে যে প্রত্যেকটা সহকর্মী, আমরা যারা রাজনীতি করি, জীবনে কি পাবো, কি পেলাম বা কি পেলাম না, সেটির চেয়ে বড় কথা হচ্ছে অনেকেরই প্রত্যাশা থাকে মৃত্যুর পরে পার্টি অফিসের সামনে একটি জানাজা হবে, সেখানে সহকর্মীরা উপস্থিত থাকবে এবং সেই কর্মী একটি স্বীকৃতি পাবে। আমরা সহকর্মীরা আমরা সেটি করতে পেরেছি বলে আমরা নিজেদেরকে গর্ববোধ করি এবং শান্তি পেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের প্রিয় সহকর্মীর জন্য প্রাণ ভরে দোয়া করব এবং তার পরিবারের জন্য আমরা কিছু করার চেষ্টা করছি। সেক্ষেত্রেও আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আবার প্রিয় সহকর্মী কামরুজ্জামান জাপানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। আমাদের প্রিয়, আমরা সংক্ষেপে বলছি ভাই, আমাদের ওলামা দলের আসছেন আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুদ্দিন রুবেল, সহসভাপতি আবুল কালাম আজাদ, আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহসাংগঠনিক আকরামুজ্জামান টোকন, সাবেক সহসাংগঠনিক বেলাল উদ্দিন আহমদ, সাবেক সহসাংগঠনিক আনিসুর রহমান, সাবেক সহসাংগঠনিক সালে আহমদ কাঞ্চন, সদস্য কবির হোসেন, সহ সম্পাদক ইলিয়াস সাদাত, সহ সাংগঠনিক বাবুল সারেং,
সম্পাদক মোজাম্মেল মিঠা সাবেক সহ জহিরুল ইসলাম। ইতিমধ্যে সাবেকেরা আসছে, একটু বললাম। বর্তমান সহসভাপতি আব্দুল কুদ্দুস আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। প্রিয় সহযোগীরা, এখনই আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান, উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক দলের যে পরিবার, এই পরিবারের অভিভাবক জনাব রুহুল কবির রিজভী আহমেদ, আমাদের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপির শকু ভাই, দুঃখিত আমি আমাদের সালাম ভাই উপস্থিত আছেন, আমাদের যুগ্ম মহাসচিব, আমাদের আরেকজন সাংগঠনিক সম্পাদক আছেন বাবুল ভাই উপস্থিত আছেন, অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাপান ভাই, আমরা ছাত্র রাজনীতি থেকে একসাথে কাজ করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা যে উদ্যোগটি নিয়েছেন, মানুষ যখন চলে যায় উনি ওনার পরিবার এবং ছোট ছোট বাচ্চাগুলো আছে, আমরা যেন ওনার পরিবারের জন্য কিছু করতে পারি, যে উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান সবাই মিলে আমরা অতীতেও এই কাজগুলো ভালোভাবে করেছি, আমাদের অন্যান্য সহকর্মী ছাত্রদল যখন করেছি সবাই, আমরা যেন সবাই মিলে এই পরিবারটির পাশে থাকি এবং এমন কিছু করে দিই যাতে এই পরিবারটি নিরাপত্তাহীনতায় না থাকে। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আমি বর্তমান সাধারণ সম্পাদক হিসাবে আমি কথা দিতে পারি, আপনাদের উদ্যোগের সাথে আমি এমনভাবে থাকার চেষ্টা করব যাতে এই পরিবারটি নিরাপত্তাহীনতায় না ভোগে। আপনারা সবাই দোয়া করবেন জাপান ভাইয়ের জন্য, আমরাও দোয়া করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজীব হাসান। উপস্থিত রয়েছেন সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি রফিকুল ইসলাম। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই সংগঠনের সোনালী অতীত সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপির আমাদের প্রিয় নেতা মীর শরাফত আলী শ্বশুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় সহযোদ্ধা, আমাদের প্রিয় সহকর্মী, আমাদের ভাই কামরুজ্জামান জাপান, আর এই খুব অল্প সময় চলে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তার আজকের এই দোয়া মাহফিলের আমাদের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান উপস্থিত, প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রদলের নির্বাচিত সভাপতি, রাকসুর ভিপি, চলমান আন্দোলন বিগত ফেসিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে যে নাকি শস্য আন্দোলন সংগ্রাম করেছেন, যার নেতৃত্বে সে আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা যারা রুহুল কবির রিজভী ভাই উপস্থিত আছেন, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, যুবদলের সাবেক নেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজীব হাসান, আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের বাবুল ভাই সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা সব উপস্থিত আছেন। নাম বললে অনেকের নাম বলতে হয়। আজকে সবাইকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আজকে কামরুজ্জামান জাপান আমাদের মাঝে নেই। আজকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই বিশেষ করে সাবেক এবং বর্তমান মিলে আমাদের সেই ভাইকে আপনারা স্মরণ করে যে একটি আলোচনা সভা দোয়া মাহফিল আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এমনিভাবে আমরা যদি আমাদের সহযোদ্ধা সহকর্মীদেরকে নিয়ে আমরা ঠিক সময় মতো আমরা তাদেরকে স্মরণ করি, তাহলে মনে হয় হয়তো তার পরিবার পরিজন এবং তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমরা মনে হয় জিনিসটা মানে সঠিক পথে চলার চেষ্টা করব। তাই নেতৃবৃন্দ, আজকে আপনারা লক্ষ্য করেছেন দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজকে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালিয়েছে মাত্র 22 দিনের আন্দোলন সংগ্রামে। গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতা ইলিয়াস আলী ভাই সহ
গুম করা হয়েছে, মামলা হয়েছে। তারপরে 22 দিনের ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, শ্রমিক সহ তাদের আন্দোলনের বিনিময়ে এই স্বৈরাচার ফেসিবাদ আজকে বাংলাদেশ থেকে পালিয়েছে। কিন্তু তার প্রেতাত্মারা আজকে রয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। গত 10ই নভেম্বর শেখ হাসিনা ভারত থেকে কিভাবে সে ডিরেকশন দিচ্ছেন তার নেতা কর্মীদেরকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য। আল্লাহর অশেষ রহমতে তার সেই জিনিসটা করতে পারেনি। আবার আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আজকে আপনারা লক্ষ্য করেছেন ইসকন, একটি ইসকনকে তারা সামনে রেখে চট্টগ্রামে তারা একটা সমাবেশ করেছে। আবারও চাচ্ছে বাংলাদেশের এই ঢাকা শহরে ইসকনকে দিয়ে আমরা একটা সংগঠন, যেটা নাকি এই সংগঠনের সদস্য অনেকেই, তারা এটাকে সামনে রেখে তারা একটি দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়ধারা চালাচ্ছে। আমরা ইসকন যারা করেন তাদের প্রতি আহ্বান রাখবো, আপনারা চেষ্টা করবেন না কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। বিএনপি রাজপথে আছে, জনগণ রাজপথে আছে, ইনশাল্লাহ তার প্রতিরোধ আমরা ইনশাল্লাহ করব। তাই নেতৃবৃন্দ, আজকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে যে জিনিসগুলো আসবে এবং এই বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো, অতি বিলম্বে আপনারা একটি নির্বাচন দিন এবং সেই নির্বাচনে আমরা যার ভোট দিবে। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচনের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য। সেটা মনে হয় এখন সময় এসেছে আপনারা সেই সুযোগ করে দেন, যাতে যত তাড়াতাড়ি আপনারা নির্বাচন দেবেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, তত তাড়াতাড়ি দেশের সব দিকে ব্যবসা বাণিজ্য, মানুষের আইন শৃঙ্খলা সবকিছু দ্রুত কিছু পরিবর্তন আসবে। যাই হোক, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের নেতা, পরিশেষে বল, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নামে যে মিথ্যা মামলা, তার মামলা এখন উঠছে না। অবিলম্বে সরকারের কাছে আহ্বান, অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে, তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আমিনুল হক FCA, উপস্থিত রয়েছেন বর্তমান সহসাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সহসাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, উপস্থিত রয়েছেন প্রচার সম্পাদক জাকির হোসেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান জাপানের অকাল মৃত্যুতে আজকের এই সংক্ষিপ্ত সভায় সম্মানিত প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয় নেতা, দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনের একজন বীর সিপাহ সালার, সেই ছাত্র রাজনীতির জীবন থেকে যিনি মৃত্যুঞ্জয়ী হয়ে আজকে এই দলের অভিভাবক নেতৃত্বে থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের ভিপি মীর শরবত আলী সপু, আপনাদের এই সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের একজন সিপাহ সালে বলা যায়, অর্থাৎ তার মৃত্যুর দিন পর্যন্ত যিনি এই দলের থেকেই যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, সেখানেই তার কর্মজীবন অথবা সেই জিয়াউর রহমানের মাজার পর্যন্ত তার রাজনৈতিক সীমাবদ্ধতা ছিল না। তিনি সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছাত্র আন্দোলন এবং এই স্বেচ্ছাসেবক দলে আসার পরে এই স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনের সর্বস্তরের নেতৃত্বে তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকে তাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতনের পরে আজকে প্রধানমন্ত্রী পলাতক পালিয়ে আজকে দেশ ছেড়ে পালিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলেও তার প্রেতাত্মারা আছেন। এই বর্তমান সরকারকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন
যে এই সরকারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা আমরা করতে চাই। এই সরকারকে কোনোভাবেই যেন সরকার আমাদের মাঝ থেকে কোনোভাবেই যেন আমরা তাকে তাদের অর্থাৎ অমঙ্গল অথবা এই সরকারের কোন রকম পতন বা কোন রকম না হতে পারে, কারণ এই সরকার ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। তাই তার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। তবে মাঝে মাঝে আমরা কিছু লক্ষ্য করছি যেটা এই সরকার মাঝে মাঝে যাদেরকে তাদের অংশীদারিত্ব হিসাবে পরামর্শ বা উপদেষ্টা হিসেবে নিচ্ছেন তাদের অনেকের ব্যাপারে অনেক প্রশ্নবিদ্ধ। আমরা সরকারকে বলবো আর প্রশ্নবিদ্ধের মধ্যে না যে কাজটার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে নির্বাচনের জন্য এদেশের মানুষ হাজার হাজার মানুষ মৃত্যু হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আর এই পরামর্শ অথবা উপদেষ্টা বৃদ্ধির চিন্তা না করে গণতন্ত্রের কথা ভাবুন, গণতন্ত্রের পথে হেঁটে দ্রুত নির্বাচন দিয়ে এদেশে একটি সত্যিকারী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করুন। সে আশ্বাস ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ সালাম ভাইকে। আমরা দুঃখিত অত্যন্ত আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সভাপতি বাবুল ভাইকে আমরা বক্তব্য দিতে পারিনি, দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক সহসভাপতি বরিশাল বিভাগ ফরিদ উদ্দিন। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের এই দোয়া মাহফিলের সভাপতিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কামরুজ্জামান জাপান স্বেচ্ছাসেবক দল বিগত কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে আজকের এই মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। কোন বিশেষণের প্রয়োজন নাই, নাম বললেই সবাই বাংলাদেশে এক নামে চেনেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনিও এই সংগঠনের একসময় সভাপতি ছিলেন, জাপানের আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সভাপতি সবুজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাবুল ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবক বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সিনিয়র সভাপতি গোলাম সরোয়ার, সহ সভাপতিবৃন্দ এবং অনুষ্ঠান যে পরিচালনা করছেন সাদ্দের জামান সহ আপনারা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের একান্ত চেষ্টায় আজকের জাপানের যে মিলাদ মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনো বক্তব্য দিব না। এখানে জাপানের যে বাচ্চা আছে, ছোট্ট একটা বাচ্চা এবং 3টা বাচ্চা, এখানে কথা উঠছে যে তার পরিবারের পাশে থাকার জন্য। বর্তমান সাধারণ সম্পাদক রাজীব আহসান অবশ্য ঘোষণা দিয়েছেন তাদের পক্ষ থেকে বর্তমান এবং সাবেক মিলায়ে পাশে থাকার জন্য। আমিও সাবেক সভাপতি হিসেবে, আমার সহকর্মী হিসাবে আমি সকলের প্রতি আহ্বান জানাবো আমরা যেন আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে জাপানের পাশে অতিথির মতো থাকতে পারি। আমিও আপনাদের সাথে থাকবো, যে কোনো প্রয়োজনে ডাকবেন, আমি আপনাদের সাথে থাকবো। শুধুমাত্র আজকের এখানে আমি জাপানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আসুন আমরা সবাই মন খুলে দোয়া করি আল্লাহকে জাপানকে বেহেশত নসিব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা আজকের এই দোয়ার মাহফিলের প্রায় শেষ পর্যায়ে আমরা একজন ব্যক্তিকে এই মাহফিলে স্মরণ করছি। আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, এই দলের জন্য যার ত্যাগ রয়েছে ইত্যাদি শফিউল বারী বাবুকে আমরা স্মরণ করছি আজকের এই দোয়ার মাহফিলে। তার আত্মার মাগফিরাতও আমরা সাথে সাথে কামনা করি। এই পর্যায়ে আমাদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল আমাকে ফোন দিয়ে জানিয়েছে সে আসার কথা ছিল, তার বাচ্চাদের রিসিভ করার মতো আর কাউকে বিকল্প পায়নি গুলশান থেকে। সে চেষ্টা করেছে, অনেক গাড়ির ম্যানেজ করে আসতে পারছে না, পথে রয়েছে, তো এই জন্য আমাকে জানিয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা আমাদের প্রধান অতিথি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অভিভাবক, সাবেক বর্তমান সভার অভিভাবক, জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। সহযোদ্ধা সভাপতি, উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি সকল সম্মানিত নেতৃবৃন্দ, আমিনুল হক এফসিএ চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব, শরাফত আলী সবু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং আমাদের বাবুল ভাই সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সহ সকলকে আমি সদরুজ্জামান সরওয়ার অনেক যাদের নাম বলতে পারছি না সবাইকেই জানাচ্ছি আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার শুভেচ্ছা। আপনাদের একজন সাথী পৃথিবী থেকে চলে যাওয়া নিয়ে এই দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আপনাদের দোয়া আল্লাহ নিশ্চয়ই গ্রহণ করবেন। আপনাদের সতীর্থের এই জন্য যে আপনাদের স্মরণ, এটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। সেদিন 7ই নভেম্বর শহীদ জিয়ার মাজারের সেই প্রচন্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পৃথিবী থেকে চলে যায় কামরুজ্জামান জাপান। অপেক্ষাকৃত আমাদের চাইতে তো কম বয়স, তরুণ, এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়। একটা দীর্ঘ সংগ্রামের পর কেবল একটি স্বস্তির জায়গা, একটি সুস্থির পরিস্থিতির মধ্যে হলেও আপাতত আমরা কিছুটা ভালো বোধ করছি। কমপক্ষে পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পর আর আশঙ্কা থাকে না যে সামনে পিছনে ডিবির গাড়ি আছে কিনা, কালো কাজ ঢাকা মাইক্রোবাস আছে কিনা, এটা আর তাকিয়ে দেখতে হবে। এখানে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের ওই সময়ের অনেক সহায়তার সৈনিক তারা। যখন কোনো উপায় পেতাম না তখন তাদেরকে অনুরোধ করতাম যে আমাদের এই ছোট ভাইদেরকে একটু আপনারা পার করে নিয়ে যান আপনাদের গাড়িতে, যাতে বোঝাই যে সাংবাদিক যাচ্ছে। অথবা যখন পুলিশ গোলাগুলি করে অসংখ্য নেতাকর্মীকে আহত করত, তখন হাসপাতালে যাওয়ারও অধিকার রাখেনি শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী। তখন সাংবাদিক ভাইদের অনুরোধ করতাম আপনাদের গাড়িতে কমপক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল পর্যন্ত একটু পৌঁছে। এই কাজগুলো আপনারা করেছেন। সেই পরিস্থিতির থেকে তো কিছুটা উত্তরণ আমাদের ঘটেছে। আমরা এই মুহূর্তে অকারণে কেউ পৃথিবী থেকে চলে যাক কোনো গুরুতর অসুস্থ ছাড়াই, সেটা যেন না হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে সবাই প্রার্থনা। আমাদের সংকট কাটলেও কিছুটা কিন্তু আশঙ্কা এখনো কাটে। প্রতিনিয়ত আমরা চক্রান্তের গন্ধ পাই এবং শব্দ শুনি। যে ব্যক্তিটি নির্দয় দুঃশাসনের চালিয়েছেন তিনি পার্শ্ববর্তী দেশে আছেন এবং সেখান থেকে মাঝে মাঝেই তার আওয়াজ পাওয়া যায় এবং সে আওয়াজও কিন্তু কোন সহানুভূতির আওয়াজ না, সহমর্মিতার আওয়াজ না, অনুতপ্ত হওয়ার আওয়াজ না, বরং তার নেতাকর্মীদের প্রতি এই আদেশই আসে। আমরা যতটুকু ভাইরাল হওয়া তার শব্দ শুনি সেটা হচ্ছে প্রতিশোধ দেওয়া, হাত পুড়িয়ে দেওয়া,
প্রতিহত করা। তিনি যে এত অন্যায় করেছেন, তিনি যে গোটা দেশকে এক ভয়ঙ্কর ব্রেক পুরীতে পরিণত করেছেন, পিশাচ দ্বীপে পরিণত করেছেন, এই জন্য ওনার কোনো অনুশোচনা নেই। উনি তার স্বর্গরাজ্য থেকে তিনি স্বর্গ থেকে বিদায় হয়েছেন, এই দুঃখ এবং মনোবেদনায় আবার তিনি ফিরে আসার নানা ফন্দি ফিকির করছেন, অনেক কথা বলছেন। কারণ আমি স্বর্গরাজ্য এই জন্য বলেছি, শেখ হাসিনার এটা তো স্বর্গরাজ্যই ছিল। এত লুটের টাকা, এত ব্যাংকের লুটপাটের টাকা, বিদেশ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণের প্রায় 95% আবার পাচার করে দেওয়া, সব তো শেখ হাসিনার লোক, শেখ হাসিনার আশেপাশের লোক, তার ঘনিষ্ঠ জন, তার আত্মীয় স্বজনরাই এটা করেছে। সুতরাং এই স্বর্গরাজ্য হারানোর একটা মনোযন্ত্রণতা রয়েছে। এই কারণেই তিনি ফিরে পাওয়ার জন্য যত ধরনের চক্রান্ত, যত ধরনের ষড়যন্ত্র, নীল নকশা, সেটা তিনি করার চেষ্টা করে যাচ্ছেন। এই জন্যই আমাদের সতর্ক। গোপালগঞ্জ থেকে বাসে করে লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করতে চায়। ঢাকা শহরে যত তার ক্যাডার আছে, এই ক্যাডারদেরকে তো অস্ত্র শস্ত্র দিয়ে তিনি প্রতিপালন করেছেন বিগত 15-15.5 বছর। এদেরকে দিয়ে নূর হোসেন দিবসে একটা পরিকল্পিত নাশকতার চেষ্টা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, সারা ঢাকা শহরে নামবে। তো শেখ হাসিনা ভুলে গেছেন, ডাকাত, খুনি, সন্ত্রাসীরা বিপদের সময় আগায় না। এইটা যদি শেখ হাসিনা জানতেন তাহলে এত ভুল করতেন না। এটা যদি শেখ হাসিনা বুঝতেন যে সম্রাটরা যে বিপদের দিনে কখনোই তাকে রক্ষা করতে পারবে না, এই বোধ, এই শিক্ষা শেখ হাসিনার কোনোদিন ছিল না। কারণ তার আচরণটাই হচ্ছে অনেকটা সন্ত্রাসী টাইপ। যারা এগিয়ে আসে তারা হলো অনেকটা আদর্শবাদী হয়, তারা সন্ত্রাসী হয় না, আদর্শবাদী হয়। তারা অনেকটা নিরীহ প্রকৃতির হয়। তারা জোর করে কারো বাড়ি দখল করে না, কারো জমি দখল করে না, কারো সম্পত্তি দখল করে না। আর আপনি যাদেরকে পালন পোষণ করেছেন তারা তো সন্ত্রাসী। তারা বিশ্বজিৎকে হত্যা করে, তারা 3 তলা থেকে ফেলে দেয় আবরারের মতো মেধাবী ছাত্রকে, যারা স্কুলের ছাত্রদেরকে গুলি করতে দ্বিধা করেনি, এদেরকেই তো আপনি পালন করেছেন, এদের হাতে অস্ত্র দিয়েছেন। ওরা কেন আপনার বিপদের সময় এগিয়ে আসবে? ওরা বিভিন্নভাবে চেষ্টা করছে যে কিভাবে আবার বিএনপির মধ্যে ঢুকে যায় এবং তাদের অস্তিত্ব রক্ষা করা যায়। এই জন্য আমরা বারবার, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়েছেন, কোন ঘাতক, আওয়ামী লীগের কোন সন্ত্রাসী বা কেউ এই দলের মধ্যে ঢুকতে পারে, নতুন করে এই দলের মধ্যে আসতে পারে। এদের 15-16 বছরের যে পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, অপরাধীদের বিচার হতে হবে। এরা নির্দ্বিধায় মানুষ হত্যার লাইসেন্স দিয়েছিলেন। তাই গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কথাটি এখানে নেতৃবৃন্দ বলেছেন যে তাকে সমর্থন করা হয়েছে, তার প্রয়োজনীয় সংস্কারের সম্পন্ন করার কথা মেনে নিয়েছে রাজনৈতিক দলগুলো। কিন্তু যদি দীর্ঘদিন হয়, সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি, সেটা যদি অনিশ্চিত হয়, তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা শেখ হাসিনাকে বিতরণ করেছি বটে, বিদায় করেছি বটে, বিতাড়িত করেছি বটে, কিন্তু গণতন্ত্র তো এখন আসে। জনগণের যে ভোট, সেই ভোটের মধ্যে দিয়ে সরকার আসা,
এবং একটি গণতান্ত্রিক চরিত্রের সংবিধান, একটি গণতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নির্বাচন কমিশন, এটা তো এখনো গঠিত হয়নি। এবং জনগণের কাছে জবাবদিহিমূলক প্রশাসন, পুলিশ, এটার জন্য তো এই সংস্কারের কথা বলা হয়েছে, তারা কমিশন দিয়েছে। কিন্তু এটা যদি খুব দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু যারা চক্রান্তকারী তারা নানা ফন্দি থেকে আটবে। আর আমি একটা কথা বলতে চাই, সেটি হল যে পার্শ্ববর্তী দেশ, আমি আজকেও বলেছি আরেক জায়গায়, আবারও বলতে চাই, এই 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো কেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে প্রকাশ করছে না? এটা প্রকাশ করুন। এই চুক্তিগুলি জানতে চাই আমরা। ছিটে ফুটে যা জানতে পারছি সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর, সেটা তো অত্যন্ত বিপজ্জনক, সর্বনাশা। আদানির সাথে যে চুক্তি, এই চুক্তি কোন স্বাধীন দেশের স্বাধীন সরকার, কোন গণতান্ত্রিক সরকার, সার্বভৌম বিশ্বাসিত সরকার করতে পারে না। আপনি ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে রাষ্ট্র কি করে চুক্তি করে? আপনি প্রতিটা ইউনিট বিদ্যুতের দাম আদানি নেয় 12 টাকা, বাংলাদেশে যেটা উৎপাদন হয় সেটার দাম কম। এবং বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য যে হুমকি দিয়েছে একটা প্রাইভেট কোম্পানি, এটা কি হওয়া সম্ভব? এটা কি দিতে পারে? কিন্তু আদানির সাথে অসম চুক্তি করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিলেন, অথবা ভবিষ্যতের জন্য নিজের সেফটির জন্য তার সাথে চুক্তি করে রেখেছিলেন, আমি যদি পালিয়ে যাই তাহলে তুমি আমাদের ভরণ পোষণ করবে। এই কারণে আদানি বলে উৎপাদন কমিয়ে দিয়েছে, যে বাদ বাকি টাকা না দিলে আমরা ওই রকম চুক্তি অনুযায়ী আমরা বিদ্যুৎ দেব। আর যদি টাকা না দেওয়া, নির্দিষ্ট টাইমের মধ্যে যদি টাকা না দেওয়া হয় তাহলে বন্ধই করে দেবে। এইটা সম্ভব? শেখ হাসিনার এই একটা চুক্তির ঘটনা আমরা জানলাম, আরো কত যে চুক্তি এরকম রয়েছে। আমরা তো সেই সময় গণমাধ্যমে শুনেছি 2010 সালে যে 50টির মতো গোপন চুক্তি করে এসছে একবার ভারত সরকার। তাহলে 2024 সাল পর্যন্ত আরো কত কি তিনি করেছেন তার কোন ব্যাখ্যা নেই। দেশ বিরোধী, জনগণ বিরোধী একটি সরকার ক্ষমতায় ছিল বলেই তারা জনগণের ভালো, জনগণের উৎকর্ষ লাভ করে, জনগণ বিশুদ্ধ বাতাস নিতে পারে, নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে। এই দিকে তাকাই বাংলাদেশের প্রতিটি পরিবেশ বিজ্ঞানী, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী, এমনকি ভারতের পরিবেশ বিজ্ঞানীরাও বলেছে রামপাল কয়লা পড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য এটা নিরাপত্তাহীন, সুন্দরবনকে ধ্বংস করবে। কারণ সুন্দরবন হচ্ছে বাংলাদেশের অক্সিজেন কেন্দ্র, সেটা ধ্বংস হয়ে যাবে। আপনি কথা শোনেন, আপনি তাদের সাথে চুক্তি করেছেন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র, সেটাও মাঝে মাঝে বন্ধ থাকে এবং অত্যন্ত নিম্নমানের কয়লা দিয়ে এই রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মানে চালু করা হয় বা চালু করা হবে। তো এইটা একটা দেশের শাসক, মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন শাসক এই কাজ করতে পারে না। এটা একমাত্র অনির্বাচিত যে শাসক তারাই এই কাজটি করতে পারে এবং তারাই এই কাজটি করছে। সুতরাং সবকিছু ভালোভাবে চলার জন্য এখানে নাগরিক সমাজ যারা দেশ নিয়ে ভেবেছে এবং ভাবতে গিয়ে যাদের উপর আক্রমণ হয়েছে, সেটা তো শুধু বিরোধী দল না, বিরোধী দলের উপর অত্যাচার হয়েছে, বিএনপির উপর অত্যাচার হয়েছে, গুম খুন অনেক বেশি হয়েছে। এমনকি নাগরিক সমাজকেও তো ছাড় দেয়নি, সেটা মিডিয়াকে ছাড় দেয়নি, গণমাধ্যমকে ছাড় দেয়নি কোনভাবে। যাই হোক, আবার যাতে কোন ফ্যাসিবাদের উত্থান না হয়, এই জন্য আজকে গণতান্ত্রিক আন্দোলনে যারা যুক্ত ছিলেন, ছাত্র জনতা, সকল গণতন্ত্রকামী বিরোধী দল, সকল পেশাজীবী সংগঠন, সব
কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে ফ্যাসিবাদের উত্থানকে প্রতিহত করতে। আমি আপনাদের সামনে একটি কথা পরিষ্কার করতে চাই। আপনারা জানেন গতকাল আমার একটি বক্তব্য ছিল, এখানে আমারও একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমার 2000 অসুস্থ, এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। মোবাইল বন্ধুরা, আচ্ছা কথাটা নিয়ে যাক। আমি বলি 2005 সালে সর্বশেষ বঙ্গভবনে গেছি। বঙ্গভবনে আমরা ঢুকলেই প্রথমে যে বড় হল ঘর, সেখানে সবার ছবি থাকে, সকল রাষ্ট্রপতি, এমনকি আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সকল রাষ্ট্রপতির ছবি থাকে। তো আমার মনে ওইটাই আছে। কালকে যখন একটি সংবাদ পাই শেখ মুজিবের ছবি নামানো হয়েছে, তখন আমি মনে হয়েছে যে এটা উচিত হয়, কারণ আমি এটা বলেছি কিন্তু কালকে, প্লিজ, আমি বলেছি ওইটা মনে রেখে যে আমি জানি যে বঙ্গভবনে সব রাষ্ট্রপতির ছবি থাকে, তো ওইটা আমার মনে আছে। কিন্তু কালকে খবরের কাগজে দেখলাম যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়েছে। ওই প্রসঙ্গে আমি বলেছি এটা নামানো হয়নি, সব সময় সব কালে সব রাষ্ট্রপতির ছবি সেখানে আছে। একবার শুধু ব্যতিক্রম হয়েছিল, খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন। 7ই নভেম্বর জিয়াউর রহমান যখন ক্ষমতার পদপ্রদীপের আলোয় আসেন, তখন তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করছেন। এটা ঠিক, আমি এই কথাটি আবার মনে আছে। কিন্তু ওই সংবাদের মধ্যে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই ছবিটি নয়, যেখানে সব রাষ্ট্রপতির ছবি আছে ওই ছবিটি নয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার যে ফ্যাসিবাদী যে শাসন, সেই শাসনে একটি আইন করেছিলেন যে প্রতিটি অফিস আদালতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। এটা তো ফ্যাসিবাদী আইন, শেখ হাসিনার করা আইন। এই আইন তো আগে ছিল না। বঙ্গভবনের আরেকটি কক্ষে সম্ভবত সেখানে শপথ হয়, সেইখানে একটা ছবি ছিল। উপদেষ্টা মহোদয় যে ছবিটি নামিয়েছে সেটি হলো ওই যে রুমে একটি ছবি আছে সেইটা, কিন্তু যেখানে সবার ছবি আছে, এখন সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সব রাষ্ট্রপতির ছবি আছে, সেখান থেকে নামাই। তো এইটা তথ্যের ভুল শুধু এইটুকু, যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে, সেই আইনকে ডিফাই করে করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত। আমি ভেবেছিলাম যে ওইখান থেকে নামানো হয়েছে। আর বিএনপি তো সবসময় গণতন্ত্র সহাবস্থানের একটি কথা আছে, সবসময় সেই সহাবস্থান সম্প্রীতির বিষয়টা বিএনপি সবসময় শো করেছে। শেখ মুজিবুর রহমানের কবরে জিয়ারত করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারত করেছেন, দেশনায়ক তারেক রহমান জিয়ারত করেছেন। এইটা বিএনপির উদারতা, এইটা বিএনপির সহাবস্থানের যে রাজনৈতিক চিন্তা, সেইখান থেকে। হ্যাঁ, শেখ মুজিবের তিনি বাকশাল করেছেন, তিনিও গণতন্ত্র হত্যা করেছেন, এ ব্যাপারে আমাদের কঠোর সমালোচনা আছে। আবার জাতীয় রাজনীতির আন্দোলনে তার একটা অবদানও আছে। আপনার যদি আমরা স্বাধিকারের বিষয়টি দেখি, সেটা তিনি স্বাধীনতার পরেই তো তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তো সেই হিসাবে তার ছবিটাও সেখানে আছে। সেখান ওটা তো আমরা ইয়ে করি, ওই বিষয়টার ব্যাপারে আমি মনে করছিলাম সেখান থেকে নাম সেটা না। শেখ হাসিনার ফ্যাসিবাদী আইনে যে পার্মানেন্ট ছবি থাকতে হবে, সেই ছবিটি নাম। সুতরাং ওইটা সঠিক আছে। আমার ওইখানটাই জাস্ট একটু ভুল হয়েছে, যেটা আমি আজকে আপনাদের সামনে এখানে পরিষ্কার করছি। তো এই যে
এই সম্প্রীতির যে পরিবেশ, এই যে সহাবস্থানের পরিবেশ, এটা শেখ হাসিনাই নষ্ট করেছে। শেখ হাসিনায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছেন, এটা তো ভাষায় প্রকাশ করা যাবে। তো বিএনপি কিন্তু তার যে ঔদার্য, তার যে সুরুচি, তার যে গণতান্ত্রিক চেতনা, ডেমোক্রেটিক মাইন্ড সবসময় শো করেছে, সবসময় সেটা দেখিয়েছে। এটাই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কামরুজ্জামান জাফরের আত্মার মাধ্যমে কামনা করি। ধন্যবাদ। এখনই আমাদের দোয়া সংক্ষেপে দোয়া পরিচালনা করবে আবেদ মোহাম্মদ মাহমুদ হাসান। দু একটি নাম আমাকে বলতেই হয়। কামরুজ্জামান জাপানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিনের। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শওকত আলী টুটুল আসছে, তাকে আমরা ধন্যবাদ জানাই। আর আমাদের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির আসছে, সহসাধারণ সম্পাদক সাবেক আকরাম হোসেন, এবং আমাদের বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক এস এম কবির এবং এস আর গনি মুস্তফা আমাদের মধ্যে বিস্তৃত আছেন। এখন দোয়া শুরু করবেন হাফেজ মাওলানা মাহমুদ হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونؤمن به ونتوكل عليه، ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসুন সকলেই একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ আর সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. আসুন সকলে আমরা মুনাজাতে অংশগ্রহণ করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
মাওলানা করিম ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমরা খুদি ওই গুনাহগার বান্দা তোমার শাহী কোটা নিশানি দোকান হাত উত্তোলন করেছি। প্রভু গো, দয়া করে মায়া করে আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ শিরকে মাফ করিয়া দাও। হে আল্লাহ, বিশেষভাবে আমরা এখানে যে উদ্দেশ্য করে, হে আল্লাহ, সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা স্বেচ্ছাসেবক দলের হে আল্লাহ সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান ইতিমধ্যে আমাদের থেকে বিদায় নিয়ে আল্লাহ চলে গেছে। হে আল্লাহ, কামরুজ্জামান জাপান বাইরের দুনিয়াবি সমস্ত গুনাহ রাশিগুলি মাফ করে হে আল্লাহ তাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। দেশের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছে, হে আল্লাহ তুমি তাকে আল্লাহ দেশের আন্দোলন সংগ্রামকে আল্লাহ তাকে শহীদি দরজা হিসেবে তাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ, বিশেষ করে আমাদের আরেকজন স্বেচ্ছাসেবক দলের হে আল্লাহ জাতীয়তাবাদী ছাত্র দলের হে আল্লাহ 6 বছর শফিউল বাড়ি বাবু ভাই হে আল্লাহ করোনার সময় মৃত্যুবরণ করেছে। বাবু ভাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। হে আল্লাহ, বিশেষভাবে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে জাতির খেদমতের জন্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তার কলিজার টুকরা আমাদের ভাই আরাফাত রহমান কুকু বনানী কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ কুকু ভাইয়ের কবরকে আল্লাহ রোজা তুমি জান্নাত করিয়া দাও। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ শেরে বাংলা নগরে চিরনিদ্রায় শহীদ আছে, আল্লাহ আমাদের প্রিয় নেতাকে আল্লাহ তুমি জান্নাতুল মাকাম উঁচু মাকাম দান করিয়া দাও। আল্লাহ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহ আমাদের দেশের দলের আঞ্জাম দিচ্ছে, আল্লাহ নেতৃত্ব দিচ্ছে, গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দিচ্ছে। হে আল্লাহ, আমাদের প্রিয় নেতাকে আল্লাহ বাংলাদেশে আসার জন্য যত বাধা বিপত্তি আছে সকল বাধা বিপত্তিকে কেটে এই দেশে এসে আল্লাহ জাতির খেদমত করার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইরা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি শহীদি মর্যাদা দান করে দাও। যারা এখনো জেলখানায় রয়েছে সকলকে আল্লাহ মুক্তি হয়ে এই দেশের জন্য কাজ করতে পারে তৌফিক দান করিয়ে দাও। আল্লাহ, আজকে বিশেষভাবে আমাদের প্রধান অতিথি হে আল্লাহ ফুলকবি বৃদ্ধি ভাইকে আল্লাহ তুমি হায়াত তৈবা দান করিয়া দাও। স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা নেতা কর্মীকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে কাজ করার জন্য তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, পরিশেষে আল্লাহ কামরুজ্জামান ভাইয়ের পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরুল কালামি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে ধৈর্য ধরে বসে পর্যাপ্ত